পাইন ঘেরা পাহাড়ের কোল আর কুয়াশার মায়াবী চাদরে মোড়ানো শিলং যেন উত্তর পূর্ব ভারতের এক সযত্নলালিত কবিতার পাণ্ডুলিপি, যাকে একসময় বিলেতি আদলের কারণে প্রাচ্যের স্কটল্যান্ড বলে অভিহিত করা হতো। এই শহরের প্রতিটা বাঁকানো রাস্তা আর খাড়া ঢালগুলো ইতিহাসের ঘ্রাণ আর পাহাড়ি পাইন গাছের সুবাসে মম করে, যেখানে রবীন্দ্র স্মৃতিবিজড়িত জিত ভূমি বা উমশাইরপি নদীর স্রোত আজও যেন কোনো ধ্রুপদী সাহিত্যের পাতা থেকে উঠে আসা সুর। ওয়ার্ডস লেকের নীল জলরাশি যখন তার ওপর ঝুঁকে থাকা চেরি ব্লসমের গোলাপি পাপড়িগুলোকে আলতো করে ছুঁয়ে যায়, তখন এক নিমিষেই হৃদয় এক প্রশান্ত বিষণ্ণতা আর পরম বিস্ময়ের জন্ম হয়। শিলং কেবল এক শৈলশহর নয়, এটা খাসি সংস্কৃতির আভিজাত্য, স্থানীয় বাজারের ব্যস্ততা আর ল্যাটিয়াম ক্যানিয়নের অসীম শূন্যতার এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে মেঘেরা আকাশের নীল ছেড়ে মানুষের জানলার পাশে এসে ভিড় করে এবং বৃষ্টির প্রত্যেক ফোঁটা যেন কোনো এক না বলা প্রেমের গল্প শুনিয়ে যায়। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে শিলং এক বিশেষ মায়াবী স্থান দখল করে আছে। এই পাহাড়ি শহর কেবল তার ভ্রমণের জায়গা ছিল না, বরং তার সৃজনশীল সত্তার এক গভীর অনুপ্রেরণা ছিল। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস শেষের কবিতার প্রেক্ষাপট মূলত এই শিলং শহর। উপন্যাসের প্রধান চরিত্র অমিত এবং লাবণ্যর প্রথম দেখা হয়েছিল শিলংয়ের খাড়া পাহাড়ি রাস্তায়। শিলংয়ের কুয়াশাচ্ছন্ন পাইন বন, ঝর্ণা আর মেঘেদের আনাগোনা উপন্যাসের প্রত্যেক পাতায় এক অতীন্দ্রিয় আবহ তৈরি করেছে। অমিতের কাব্যিক সংলাপ আর লাবণ্যর ধীরস্থির ব্যক্তিত্ব যেন শিলংয়ের প্রকৃতিরই প্রতিফলন। কবিগুরুর কালজয়ী নাটক রক্তকরবীর খসড়াও তিনি লিখেছিলেন শিলংয়ের শৈলবাসে থাকাকালীন। শিলংয়ের খাসি পাহাড়ের সৌন্দর্য এবং খনি অঞ্চলের জীবনযাত্রা এই নাটকের রূপক তৈরিতে তাকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। হতে পারে মেঘের কোলে রোদ হেসেছে গানের ছত্রগুলোও হয়তো মেঘালয়ের মেঘ বৃষ্টির খেলা দেখেই তিনি লিখেছিলেন। শিলংয়ের কোল ঘেঁষে অবস্থিত লাইটলাম ক্যানিয়ন যেন প্রকৃতির এক আদিম ও অকৃত্রিম মহাকাব্য, যেখানে পাহাড়ের খাঁজগুলো মাটির গভীর অতলান্তে মিশে গিয়ে এক রোমাঞ্চকর শূন্যতার জন্ম দিয়েছে। লাইটলাম শব্দের অর্থ হল পৃথিবীর শেষ প্রান্ত, আর এই শৈলশিখরে দাঁড়ালে মনে হয় যেন বাস্তবের সীমানা ছাড়িয়ে কোনো এক মেঘবতী দেশের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়েছি। দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকার বুক চিরে চলে যাওয়া সরু পাহাড়ি পথগুলো যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন এক অপার্থিব নিস্তব্ধতা চারপাশ গ্রাস করে। কেবল নিচ থেকে ভেসে আসা ঝর্ণার কলতান আর নাম না জানা পাহাড়ি পাখির ডাক সেই নীরবতায় সুরের জাল বনে। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নেমে যাওয়া সিঁড়িগুলো যেন কোনো এক হারানো জনপদের গল্প বলে, যেখানে রোদ ছায়ার খেলা আর মেঘেদের অবাধ বিচরণে প্রকৃতির ক্যানভাস প্রতি মুহূর্তে পাল্টে যায়। লাইটলাম কেবল এক গিরিখাত নয়, এটা হলো আকাশের নীল আর পাহাড়ের সবুজের গভীর আলিঙ্গন, যা মানুষের ক্ষুদ্রতাকে মনে করিয়ে দেয় আর আত্মাকে দিয়ে যায় এক সীমাহীন মুক্তির স্বাদ। লাইটলাম ক্যানিয়নের সেই বিখ্যাত সিঁড়ি দিয়ে নিচে নামার অভিজ্ঞতা কেবল শারীরিক কসরত নয়, বরং এক পাহাড়ি লোকগাথার গভীরে প্রবেশ করার মতো রোমাঞ্চকর পদযাত্রা। লাইটলামের চূড়া থেকে যখন নিচে স্মিথ গ্রামের দিকে তাকানো যায়, তখন মনে হয় এই পথ এক গভীর সবুজ পাতালের দিকে ধাবিত হচ্ছে। এই সিঁড়িগুলো আধুনিক কোনো কংক্রিটের কারুকার্য নয়, বরং পাহাড়ের গায়ে খোদাই করা পাথর আর স্থানীয়দের শ্রমে তৈরি এক দুর্গম পথ। নামার সময় মেঘেরা চারপাশে এসে ভিড় করে, কখনো সামনের পথ কুয়াশায় একদম ঢেকে যায়, আবার পরমুহূর্তেই সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নিচের উপত্যকা। নামার সময় দেখা যায় স্থানীয় খাসি গ্রামবাসীদের, যারা পিঠে বিশাল ঝুড়ি বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে অনায়াসে উঠে আসছে। এই গ্রামগুলোতে যাওয়ার কোনো সড়কপথ নেই, তাই দৈনন্দিন রসদ থেকে শুরু করে চাষের ফসল সবই এই সিঁড়ি দিয়েই বহন করা হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার পর দেখা পাওয়া যাবে এক নিভৃত জনপদের, যেখানে মনে হবে ঘরবাড়িগুলো যেন সময়ের আবর্তে থমকে আছে। পাহাড়ি ঝর্ণার শব্দ আর অর্কিডের সুবাসে ঘেরা এই গ্রাম
আধুনিক পৃথিবীর কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মাওফ্লাং, যাকে মেঘালয়ের হৃৎপিণ্ডে স্পন্দিত এক সবুজ উপাসনালয় বললে অত্যুক্তি হয় না, প্রকৃতির আদিম ও পবিত্র নিস্তব্ধতায় ঘেরা এক অরণ্য সাম্রাজ্য। এখানে প্রত্যেক শতাব্দী প্রাচীন বৃক্ষ কেবল কাষ্ঠল দেহ নয়, বরং তারা খাসি জনজাতির লোকগাথা আর আধ্যাত্মিক বিশ্বাসের এক একজন নীরব প্রহরী। এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভের ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে, যেখানে ফার্ন আর মশ ঢাকা প্রাচীন পাথরগুলো বুনো অর্কিডের সুবাসে মিলেমিশে এক রহস্যময় মায়ার জাল বনে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই বনের প্রত্যেক লতা পাতার সুরক্ষা দেন স্বয়ং ঈশ্বর, আর তাই এখান থেকে একটা মরা ডাল বা পাথরের টুকরো সরানোও নিষেধ। প্রকৃতির প্রতি এই নিঃশর্ত সমর্পণ মাওফ্লাংকে করে তুলেছে আধুনিক সভ্যতার মাঝে এক আদিম স্বর্গের অবশিষ্টাংশ। কুয়াশার চাদর যখন এই নিবিড় অরণ্যকে আলিঙ্গন করে, তখন বাতাসের শোষ শব্দে যেন পূর্বপুরুষদের কোনো প্রাচীন মন্ত্রধ্বনি অনুরণিত হয়, যা পর্যটকের মনে এক গভীর শ্রদ্ধা আর আধ্যাত্মিক শিহরণ জাগিয়ে তোলে। মাওফ্লাংয়ের এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভ নিয়ে প্রচলিত লোককাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনই শিক্ষণীয়। এই কাহিনী খাসি জনজাতির বিশ্বাস আর প্রকৃতির প্রতি তাদের অসীম শ্রদ্ধার এক অদ্ভুত মেলবন্ধন। স্থানীয় লোকগাথা অনুযায়ী এই অরণ্যের রক্ষাকর্তা হলেন লাসা ব্লের বা এক মহাশক্তিশালী দেবতা। বিশ্বাস করা হয় তিনি একটা বাঘের রূপ ধরে এই বনের সীমানা পাহারা দেন। এই বনের প্রধান নিয়ম হল এখান থেকে কেউ কোনো কিছুই বাইরে নিয়ে যেতে পারবে না, তা সে একটা মরা ডাল হোক বা একটা ছোট পাথর কিংবা একটা ঝরা পাতা। শোনা যায় অতীতে লোভ বশত বা ভুলবশত যারা এই বন থেকে কোনো ফল বা কাঠ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে কিংবা বনের সীমানা পার হওয়ার আগেই দিশেহারা হয়ে পথ হারিয়েছে। এমনকি কথিত আছে যে এই বনের কাঠ দিয়ে রান্না করার চেষ্টা করলে সেই রান্না কখনো সেদ্ধ হবে না। বনের প্রবেশপথেই সারিবদ্ধ কিছু বিশাল পাথর বা মনোলিথ দেখতে পাওয়া যায়। খাসি পুরোহিতরা প্রাচীনকালে এখানে পশুবলি দিয়ে বা বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবতাদের সাথে যোগাযোগ করতেন। যদি কোনো যুদ্ধের আগে বা কঠিন সময়ে এই বনে প্রার্থনা করা হতো এবং সেই প্রার্থনা গৃহীত হতো, তবে বিশ্বাস করা হতো যে অরণ্যের রক্ষাকর্তা সন্তুষ্ট হয়েছেন। আজও স্থানীয়রা বিশ্বাস করেন এই বনের বাস্তুসংস্থান রক্ষা করা মানে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করা। তাই বিজ্ঞানের চোখে যা বায়োডাইভার্সিটি কনজারভেশন, খাসি ঐতিহ্যে তা ধর্মীয় পবিত্রতা। এই বনের ভেতরে এমন কিছু গাছ আছে যা কয়েক বছরের পুরনো। সেখানে আছে মাংসাশী কলস উদ্ভিদ, দুর্লভ অর্কিড এবং এমন কিছু ঔষধি গাছ যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বনের ভেতরের স্তব্ধতা এতই গভীর যে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়। চেরাপুঞ্জি, যা স্থানীয়দের কাছে সোহরা নামে পরিচিত, যেন মেঘ, বৃষ্টি আর সবুজ পাহাড়ের এক অনন্ত কাব্য। এখানে নেমে আসা মেঘ, অবিরাম বর্ষণ, নোহকালিকাই ও সেভেন সিস্টার্সের মতো জলপ্রপাত, আর শতবর্ষী রবার গাছের শেকড়ে গড়ে ওঠা লিভিং রুট ব্রিজ প্রকৃতির অনন্য শিল্পকর্মের সাক্ষ্য বহন করে। নোহকালিকাই জলপ্রপাতের সঙ্গে জড়িয়ে থাকা এক হতভাগী মায়ের হৃদয়বিদারক লোককথা এই প্রাকৃতিক বিস্ময়কে আরও গভীর আবেগে ভরিয়ে তোলে। অন্যদিকে
আরোয়াহ গুহার সামুদ্রিক জীবাশ্ম ও মোসমাই গুহার চুনাপাথরের স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট প্রমাণ করে যে এই অঞ্চল একসময় সমুদ্রের তলদেশ ছিল। প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস, ভূতাত্ত্বিক বিস্ময় এবং লোককথার অপূর্ব সমন্বয়ে চেরাপুঞ্জি সত্যিই এমন এক স্বপ্নভূমি, যেখানে প্রত্যেক বৃষ্টির ফোঁটা আর প্রত্যেক পাহাড় যেন এক অনন্ত কবিতার পংক্তি হয়ে ধরা দেয়। মাওফলানলুর পশ্চিম খাসি পাহাড়ের উচ্চ ভূখণ্ডে অবস্থিত এক স্বপ্নালু মালভূমি, যাকে দেখলে মনে হয় বিধাতা বুঝি আপন হাতে পৃথিবীর সমস্ত প্রশান্তি এই ছোট্ট ভূখণ্ডে ঢেলে দিয়েছেন। সবুজ মখমলের মতো ঘাসে ঢাকা ছোট ছোট টিলা আর তাদের খাজে খাজে জমে থাকা টলটলে জলের সরোবরগুলো মাওফলানলুরকে এক অপার্থিব রূপ দান করেছে, যেখানে দাঁড়ালে দেখা যায় দিগন্তরেখা যেন মেঘেদের সাথে এক নিরন্তর মিতালিতে মগ্ন। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশাকে ভেদ করে সরোবরের স্বচ্ছ নীল জলকে চুম্বন করে, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে নেয়, যে নীরবতা কেবলমাত্র বাতাসের শোষো শব্দ আর দূর থেকে ভেসে আসা গবাদি পশুর ঘণ্টার ধ্বনিতে মাঝে মধ্যে ভেঙে যায়। আধুনিক সভ্যতার কোলাহলমুক্ত এই জনপদে রাত নামলে আকাশটা এতটাই স্বচ্ছ হয়ে ওঠে যে মনে হয় হাত বাড়ালেই বুঝি নক্ষত্রপুঞ্জকে ছোঁয়া যাবে। মাওফলানলুর কেবল একটা পর্যটন কেন্দ্র নয়,
এটা হলো ক্লান্ত আত্মার এক পরম আশ্রয়, যেখানে প্রত্যেক শৈলশিখর এক একটা কবিতার স্তবক, আর প্রত্যেক সরোবর যেন এক একটা শান্ত হৃদয়ের প্রতিফলন। মাওফলানলুরের সেই নিথর সরোবরে নৌকো করে ঘোরা এবং দিগন্তজোড়া পাহাড়ের চূড়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা এক বিশেষ পাওনা। মাওফলানলুরের অন্যতম বৈশিষ্ট্য হল এর পাহাড়ের খাঁজে খাঁজে অবস্থিত প্রাকৃতিক ছোট ছোট লেক বা সরোবর। এখানকার সরোবরগুলো সাধারণত খুব শান্ত থাকে। একটা নৌকো নিয়ে জলের বুকে ভেসে বেড়ালে লেকের জলে চারপাশের সবুজ টিলাগুলোর প্রতিফলনের এক মায়াবী প্রতিচ্ছবি দেখা যাবে। বড় পর্যটন কেন্দ্রগুলোর মতো এখানে কোনো যান্ত্রিক কোলাহল নেই। নৌকো ভ্রমণ করার সময় কেবল দাঁড়ের শব্দ আর বাতাসের গুনগুন ছাড়া আর কিছুই কানে আসবে না, যা এক ধরনের ধ্যানমগ্নতার অনুভূতি দেয়। বড় শহর থেকে অনেক দূরে হওয়ায় এখানকার আকাশ অত্যন্ত স্বচ্ছ, ফলে রাতের বেলা এখানে টেলিস্কোপ ছাড়াই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে স্পষ্ট দেখা যায়। যারা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য মাওফলানলুর এক স্বর্গ। ক্যাম্প ফায়ারের পাশে বসে আকাশের অগণিত নক্ষত্র দেখা এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। মাওফলানলুর যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং খাড়া, যা এক ধরনের অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। এখানে থাকার জন্য খুব সীমিত সংখ্যক গেস্ট হাউস রয়েছে, যা মূলত স্থানীয়রাই পরিচালনা করেন, ফলে পর্যটকরা খাসি জনজাতির জীবনযাত্রা এবং তাদের আতিথেয়তা খুব কাছ থেকে অনুভব করতে পারেন। নংখুনুম দ্বীপ মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের নিভৃত হৃদয়ে স্পন্দিত এক পান্না সবুজ উপাখ্যান, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ হিসেবে প্রকৃতির এক আশ্চর্য মায়াজাল বুনে রেখেছে। কাইনাম আর নামফিয়া নদীর পলিমাখা আলিঙ্গনে জন্ম নেওয়া এই ভূখণ্ড যেন এক আদিম নির্জনতার স্বর্গোদ্যান, যেখানে ঘাসের গালচে মোড়া বিশাল প্রান্তর আর আকাশচুম্বী পাইন বন মিলেমিশে এক আধ্যাত্মিক স্তব্ধতার জন্ম দিয়েছে। দ্বীপের বালুকাময় তটরেখায় যখন স্বচ্ছ জলরাশি আছড়ে পড়ে, তখন মনে হয় পাহাড়ের বুকে কোনো এক সমুদ্র তার পথ হারিয়ে এখানে থিত হয়েছে। শিলং থেকে নংখুনুম যাওয়ার পথ অত্যন্ত সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে পাইন বন আর ছোট ছোট খাসি গ্রাম পার হয়ে গাড়ি যখন এই দ্বীপে পৌঁছয়, তখন মনে হয় পর্যটক সভ্যতার এক শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। নংখুনুমের সবচেয়ে বড় বিস্ময় হল ওয়েনিয়া জলপ্রপাত, যার গর্জন আর ধোঁয়াটে জলকণা চারপাশের নিস্তব্ধতাকে এক অদ্ভুত বন্যতায় ভরিয়ে তোলে। আধুনিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই দ্বীপ যেন প্রকৃতির এক নিজস্ব ক্যানভাস, যেখানে নদীর শান্ত বহমানতা আর মেঘেদের ছায়া একাকার হয়ে পর্যটকদের আত্মাকে এক পরম মুক্তির স্বাদ দিয়ে যায়। নংখুনুম দ্বীপের নির্জনতা আর জলপ্রপাতের গর্জন, এই দুইয়ের বৈপরীত্যই একে মেঘালয়ের অন্য সব জায়গা থেকে আলাদা করে তুলেছে। নংখুনুম দ্বীপের এক প্রান্তে কাইনাম নদী হঠাৎ এক বিশাল খাদে ঝাঁপিয়ে পড়ে তৈরি হয়েছে ওয়েনিয়া জলপ্রপাত। এই জলপ্রপাত উচ্চতার চেয়েও তার জলের তোর আর গর্জনের জন্য বেশি পরিচিত। জল পড়ার সময় যে ধোঁয়াটে কুয়াশার সৃষ্টি হয় তা অনেক দূর থেকেও দেখা যায়। জলপ্রপাতের চারপাশের শিলাগুলো ক্ষয়ে গিয়ে এক অদ্ভুত জ্যামিতিক আকার ধারণ করেছে, যা ফটোগ্রাফারদের জন্য এক বিশেষ প্রাপ্তি। নংখুনুমের কাছেই অবস্থিত ল্যাংশিয়াং জলপ্রপাত ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত। পাহাড়ের সবুজ ঢাল বেয়ে এটা যখন ধাপে ধাপে নেমে আসে, তখন দূর থেকে একে এক সাদা রেশমি ফিতের মতো মনে হয়। নদীর শান্ত বহমানতা আর এই বিশাল পতনের দৃশ্য এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। যারা ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির একদম নিবিড় সান্নিধ্য চান
তাদের জন্য নংখুনুং দ্বীপে ক্যাম্পিং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নদীর তীরে তাঁবু খাটিয়ে রাত কাটালে মাথার ওপর দেখা যায় এক পরিষ্কার আকাশ, যা শহরের আলোয় সচরাচর পাওয়া যায় না। রাতের বেলা কেবল নদীর বয়ে চলার শব্দ ও ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ থাকে না। ভোরে ঘুম ভাঙে কুয়াশার ঢাকা পাহাড় আর নদীর স্নিগ্ধ শীতলতায়। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত নোহয়েট লিভিং রুট ব্রিজ প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য নিদর্শন। রাবার গাছের জীবন্ত শেকড়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে বুনে তৈরি এই সেতু আজও স্থানীয় মানুষের যাতায়াতের মাধ্যম এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেতুর চারপাশে সবুজ বন, ঝর্ণার কলধ্বনি ও নির্মল পরিবেশ এক মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করে। কাছেই অবস্থিত মাওলিনং, যা এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, বাঁশের তৈরি ডাস্টবিন, ফুলে সাজানো পরিচ্ছন্ন রাস্তা, প্লাস্টিক মুক্ত পরিবেশ এবং গ্রামবাসীদের সম্মিলিত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ মাওলিনংকে টেকসই গ্রামীণ জীবনের এক অনুকরণীয় উদাহরণে পরিণত করেছে। ডাউকি ভারত বাংলাদেশ সীমান্তের এক অপূর্ব প্রাকৃতিক বিস্ময়, যেখানে উমগট নদীর স্ফটিক স্বচ্ছ জলরাশি নৌকোগুলোকে যেন শূন্যে ভেসে থাকার মায়া সৃষ্টি করে। 1932 সালে নির্মিত ঐতিহাসিক এক ঝুলন্ত সেতু খাসি ও জয়ন্তিয়া পাহাড়কে সংযুক্ত করে এই মনোরম ভূদৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ডাউকির পাহাড় থেকে বাংলাদেশের জাফলংয়ের সমভূমির দৃশ্য অসাধারণ। উমগট নদী পিয়াইন নামে বাংলাদেশে প্রবেশ করে এবং নদীকেন্দ্রিক মানুষের জীবন সংগ্রামের এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। কাছেই অবস্থিত সনংপডেং গ্রাম তার স্বচ্ছ নদী, অ্যাডভেঞ্চার স্পোর্টস, পরিচ্ছন্ন পরিবেশ ও খাসি জনগোষ্ঠীর আন্তরিক আতিথেয়তার জন্য বিশেষভাবে পরিচিত। পথে ক্রাংসুরি জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। বর্তমানে নতুন সেতু নির্মাণের ফলে উমগটের জল আগের মতো স্বচ্ছ নেই এবং সীমান্তে কাঁটাতারের বেড়াও স্থাপিত হয়েছে,
তবুও দুই দেশের সীমান্তবর্তী মানুষের আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা আজও এই অঞ্চলের সবচেয়ে বড় পরিচয় হয়ে আছে। জয়ন্তিয়া পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত নার্টিয়াং মনোলিথ বাগান যেন প্রস্তরীভূত ইতিহাসের এক মৌন মিউজিয়াম, যেখানে বিশালাকা পাথরের স্তম্ভগুলো কয়েকশো বছর ধরে খাসি ও জয়ন্তিয়া রাজাদের শৌর্য আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাওসিয়েম বা রাজকীয় পাথর হিসেবে পরিচিত এই মনোলিথগুলো মূলত আকাশের দিকে মুখ করে থাকা দীর্ঘকায় মেনহির বা পাথর এবং মাটির সমান্তরালে রাখা টেবিল সদৃশ ডলমেন বা সমাধিস্তম্ভের এক অনন্য স্থাপত্যশৈলী, যা পূর্বপুরুষদের স্মৃতি আর বীরত্বগাথাকে অমর করে রাখার এক প্রাচীন প্রয়াস। মেঘলা আকাশের নিচে ধূসর পাথরের এই অরণ্য যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন মনে হয় যেন কোনো এক হারানো আদিম সভ্যতার পবিত্র বেদির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে প্রত্যেক খোদাই করা পাথরের খাজে লুকিয়ে আছে জয়ন্তিয়া রাজবংশের আধ্যাত্মিক বিশ্বাস আর লোকগাথা। নার্টিয়াং কেবল পাথরের স্তূপ নয়, এটা হলো মেঘালয়ের মাটির গভীরে প্রথিত এক অবিনশ্বর শেকড়, যা আধুনিকতার দাপটেও তার গাম্ভীর্য আর গূঢ় রহস্য নিয়ে মহাকালের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নার্টিয়াং মনোলিথ বাগানের পাশেই রয়েছে ৫১০ বছরের পুরনো ঐতিহাসিক জয়ন্তেশ্বরী শক্তিপীঠ বা নার্টিয়াং দুর্গা মন্দির, যা কেবল একটা উপাসনালয় নয়, বরং উত্তর পূর্ব ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর বাম জঙ্ঘা বা উরু এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই কারণেই এটা ৫১ শক্তিপীঠের একটা ও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। জয়ন্তিয়া রাজাদের আমলে নির্মিত এই মন্দিরে দেবী জয়ন্তেশ্বরী রূপে এবং শিব ক্রমাধীশ্বর রূপে পূজিত হন। মন্দিরটা প্রথম দর্শনে একটা সাধারণ বাড়ির মতো মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সুপ্রাচীন স্থাপত্যের ছোঁয়া। মূল মন্দির পাথর এবং কাঠ দিয়ে তৈরি, যা জয়ন্তিয়া স্থাপত্যশৈলীর প্রতিফলন। মন্দিরের আঙিনায় জয়ন্তিয়া রাজাদের আমলের কিছু পুরনো কামান রাখা আছে, যা সেই সময়ের সামরিক শক্তির কথা মনে করিয়ে দেয়। কথিত আছে, প্রাচীনকালে এই মন্দিরে নরবলি দেওয়ার প্রথা ছিল। মন্দিরের মেঝেতে একটা সুড়ঙ্গপথ বা গর্ত রয়েছে, যা সরাসরি নিচে বয়ে চলা মিন্ডু নদীর সাথে যুক্ত। লোকশ্রুতি অনুযায়ী বলি দেওয়া মস্তক সেই সুড়ঙ্গ দিয়ে নদীতে বিসর্জন দেওয়া হতো। তবে ব্রিটিশ আমল থেকে এই প্রথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তার পরিবর্তে ছাগল বা কুমড়ো বলি দেওয়া হয়। নার্টিয়াং এর দুর্গাপুজো ভারতের অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা আলাদা। এখানে মা দুর্গার কোনো মাটির প্রতিমা তৈরি করা হয় না, পরিবর্তে একটা কলা গাছকে দেবীরূপে সাজিয়ে পুজো করা হয়, যাকে স্থানীয়রা খাসি দুর্গা বলে অভিহিত করেন। পুজোর শেষে সেই কলা গাছটাই নদীতে বিসর্জন দেওয়া হয়। এই প্রথাটা হিন্দু ধর্ম এবং খাসি জয়ন্তিয়া সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়।
মেঘালয়ের রিবুই জেলায় পাহাড়ের নিভৃত কোলজুড়ে বিছিয়ে থাকা নংমাহির লেক যেন প্রকৃতির এক অপার্থিব জলকাব্য, যেখানে প্রত্যেক ঢেউ এক একটা শান্ত সুর হয়ে বেজে ওঠে। ঘন অরণ্য ঘেরা ছোট ছোট টিলার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা এই বিশাল জলাধার দেখে মনে হয় যেন কোনো এক নিপুণ শিল্পী সবুজ মখমলের ওপর নীলকান্তমণির ছোঁয়া দিয়ে এক মায়াবী ক্যানভাস সাজিয়েছেন। সকালের কাঁচা রোদে যখন লেকের স্থির জলরাশি ঝিকমিকিয়ে ওঠে, তখন আকাশের নীলিমা আর মেঘেদের প্রতিচ্ছবি সেই স্বচ্ছ আয়নায় এক অলৌকিক দৃশ্যপট তৈরি করে, যা দর্শককে মর্ত্যের সীমানা ভুলিয়ে দেয়। পাইন আর ফার গাছের মর্মর শব্দে মিশে থাকা হিমেল বাতাস এখানে কোনো বিবাগী কবির দীর্ঘশ্বাসের মতো ঘুরে বেড়ায়, আর দূর পাহাড়ের ধাপে ধাপে জমে থাকা কুয়াশার ভেলা যেন এই জলরাজ্যের চিরন্তন প্রহরী। নাগরিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই নির্জন সরোবরে নৌকোয় ভাসতে ভাসতে মনে হয় সময় এখানে থমকে দাঁড়িয়েছে, শুধুমাত্র অরণ্যের গান আর প্রকৃতির এই নিস্তব্ধ আভিজাত্যকে সম্মান জানাতে। নংমাহির লেক প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা তার শান্ত এবং স্নিগ্ধ পরিবেশের জন্যে পর্যটকদের কাছে এক স্বর্গভূমি হিসেবে পরিচিত। ঘন সবুজ টিলা এবং ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়ের মাঝখানে অবস্থিত এই কৃত্রিম জলাধার আকারে বেশ বড়, যার স্বচ্ছ নীল জলরাশি চারপাশের আদিম অরণ্যের ছায়ায় এক মায়াবী রূপ ধারণ করে। লেকের চারপাশ ঘিরে থাকা আঁকাবাঁকা পথ এবং পাইন গাছের সারি এখানে এক নির্জন ও শান্তিময় আবহ তৈরি করে, যেখানে দাঁড়ালে কেবল বন্য পাখিদের ডাক আর বাতাসের মর্মর শব্দ কানে আসে। পর্যটকদের জন্য এখানে নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে, যার ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় যখন গোধূলির আলো এই জলরাশিতে প্রতিফলিত হয়, তখন পুরো এলাকা এক স্বপ্নীল স্বর্ণালী আভায় ঢেকে যায়, যা যে কোনো প্রকৃতিপ্রেমীর হৃদয় এক গভীর প্রশান্তি এনে দেবে এটা নিশ্চিত।